পাশায় একেবারে পাশায় হোগা বরিশালীরা কয়, ওইখানে যদি একটা বড় ফোড়া হয় চেয়ারেও বসতে পারে না, কঠিন অবস্থা। বাংলাদেশ হইছে এখন এই সব কিছুর উপরে, গোয়ার উপরে একটা বিস্ফোরা। এই বিস্ফোরাটা কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। পর্বিত পর মোদির ক্যালকুলেশন ছিল হয় আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে নতুবা বিএনপি ক্ষমতায় থাকবে। এই আওয়ামী লীগ বা বিএনপি তাদের গালে চোপড়াচুপড়ি কইরা যত পাকিস্তানের লগে যত লস হয়েছে, টাকা পয়সার যত লস হয়েছে, বাংলাদেশ এগুলো আবার উঠাই নিয়ে আসবে। ভারতের ক্যালকুলেশন বিশ্বাস হয় না? আওয়ামী লীগরা যদি ক্ষমতায় রাখে, এই মুহূর্তে হাসিনা আজকের যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো দর্শকবৃন্দ, আর পাকিস্তানের সাথে নাকানি চুবানি খাইতো, হাসিনা কি কইতো জানেন? মোদিজি চিন্তা করেন না, আমার এইখান থেকে লোন আইন না আপনারা কয়েকশো কোটি টাকা দিয়ে দেবো, কয়েকশো হাজার ডলার মিলিয়ন ডলার আপনারা দিয়ে দেবো, চিন্তা করেন না, মন খারাপ করেন না, খালি আমার চিফ মিনিস্টার রাখেন। আর এখন হয়েছে মোদি যেমন কইছে 400 আসন পাইয়া সরকার গঠন করবে, বিএনপির মির্জা ফখরুল, গোরখোদক আব্বাস সবাই মিল্লা কইতেছে বিএনপি সরকার গঠন করবে, একেবারে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে। কিন্তু পার্লামেন্টে গেলে ওই কংগ্রেসের মতো শুনবে কিট 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 ডাক। আওয়ামী লীগ তো 15 বছর ধরে রাখছে, বিএনপি 1 বছর পারবে না। কেন পারবে না জানেন? তারেক রহমানকে তারা আদৌ বিশ্বাস করে না। ইন্ডিয়া তারেক রহমানের সুযোগ পাইলে জবাই করে দেবে। ক্যাপ্টেন মাজেদকে যেভাবে মধ্যরাতে জবাই করছে, বজলুল হুদারে যেভাবে মধ্যরাতে জবাই করছে, ঠিক একই ভাবে খালেদা জিয়াকেও মারবে, তারেক রহমানকেও মারবে। কেন মারবে? ইন্ডিয়া হাসিনাকে বুঝিয়েছে দ্যাট জিয়া মুজিব হত্যায় জড়িত। 110% মিথ্যা, কিন্তু হাসিনা এবং তার পরিবারকে এবং ইন্ডিয়া ভালোভাবে বুঝাইছে জিয়া মুজিব হত্যায় জড়িত। আর ওই যে এখন আমার ইদানিং লোকজনরে দেখি মেজর ডালিমরে পূজা করে, আর ওই মুজিব হত্যাকারীদের যারা যারা আছে তাদেরকে পূজা করে। আমার কোনো অসুবিধা নাই ভাই, যারে যেখানে আপনারা পূজা করেন করেন, কিন্তু একটা কথা, মেজর ডালিম বলেন, নূর বলেন, আর অন্যান্য লোকজন যারা বলেন, তারা মিথ্যা কথা বলছে। যখন তারা বলে আমরা জিয়ার কাছ থেকে অনুমতি নিয়েছি, জিয়ার কাছে আলোচনা করেছি, জিয়া ওয়াদা করেছে, এগুলো কি জানেন? তাদের প্রোফাইলকে জাস্টিফাই করার জন্য, তাদের প্রোফাইলকে হাইলাইট করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামকে তারা মুজিব হত্যাকাণ্ডের সাথে জড়াতে চাচ্ছে। আমি একটা কথা বুঝি না, মেজর ডালিম, নূর বা অন্যান্য লোকজন, আপনারা যদি আমার কথাবার্তা শুনে থাকেন কান খুলে শুনেন। 1975 সালের 15ই আগস্ট আপনারা যা করেছেন, এখানে আপনাদেরকে ডিরেকশন দিয়েছে আমি এটা নিয়ে মাথা ঘামাই না। কেন মাথা ঘামাই না? দেশের 90% মানুষ মুজিব হত্যায় সমর্থন দিয়েছে, কারণ মুজিব ছিল স্বৈরাচার। মুজিবের 14 গোষ্ঠী সাফা করে মানুষ যেটা চেয়েছে সেটা করেছেন। আপনারা রয়ের ইশারায় করেছেন না আর কার ইশারায় করেছেন জনগণ জানতে চায় না। জনগণ মুজিবকে সাফা করে দিতে চাইছে, আপনারা করছেন। আপনারা বলতে পারেন আমরা জাতীয় বীর, জনগণ যেটা চাইছে আমরা ওইটা করছি। এখন আপনাদের এই কর্মকাণ্ডের সাথে করছেন রয়ের ইশারায়, এখন রয়ের ইশারায় আবার মুজিবের নাম, শেখ জিয়াউর রহমানের নামটা ওখানে লাগানোর জন্য আপনারা পাগল হয়ে গেছেন। কর্নেল ফারুক, কর্নেল রশিদ, মেজর ডালিম এবং নূর, রাশেদ চৌধুরী, আপনারা এইসব বুর্জুকি কথাবার্তা কোথায় পাইছেন? আপনারা কি অনলাইনের
নিউ ইয়র্কের হিরো আলমের কাছে ইন্টারভিউ দিয়ে বাল বুঝাইছেন? আপনাদের হেডাল আছে আমার সাথে 10 মিনিট ইন্টারভিউতে বসার? আসেন। মিসগাইড করছেন। হাওয়েভার ভারতের আহাজারি গেল, তো ভারত আহাজারি একদিক থেকে, এখন ভারত আরো একটা দিকে আহাজারি। আহাজারিটা কোন জায়গায়? আহাজারিটা হইতেছে ওই জায়গায়, একদিকে এই ভুয়া সনাতনী, এরা তো আসলে হিন্দু না, এরা ভুয়া সনাতনী, এরা এখন চিন্তা করছে তাহলে ভারতের নির্বাচনে এবার জেতা রাস্তা কি, বিজেপি এখন কিভাবে জিতবে। পেহেলগামে এটা করে তারা চিন্তা করেছিল যে আমরা রিয়াল সনাতনীদেরকে মেরে একটা ড্রামা তৈরি করলাম এবং আমরা ক্ষমতায় আসবো নির্বাচনে, জনগণ দেখবে আমরা রাফায়েল দিয়ে আঘাত করেছি। কিন্তু পাকিস্তানিরা এমন দুর্মুষ দিয়েছে, মোদি এখন মন্দিরে ঢুকে ইসকন ইসকন প্রভুপাদা প্রভুপাদা বাবা রাম বাবা রাবণ এই শ্লোক দিতেছে। আর একটা কাজ করতে পারে, দেখবেন মুসলমানদের মসজিদ এখন যেগুলো 2 বছর হয়েছে তৈরি হয়েছে, ওখানে গিয়াও তারা মসজিদ ভাঙ্গা মন্দির খোঁজার চেষ্টা করবে মসজিদের নিচে। সব মসজিদের নিচে তারা মন্দির খুঁজবে। মনে হয় কি জানেন, রামের পাশার উপরে সবসময় কি গদার বাড়ি পড়ছে চেঙ্গিস খানের, যে মন্দির নিচে ডুবতে ডুবতে শুধু মসজিদের নিচেই ডুবছে। আচ্ছা, লজিক্যালি যদি কোনো ইন্ডিয়ানদেরকে আপনারা জিজ্ঞাসা করেন, ভারতে মুসলমানদের এরা তো ধর্মান্তরিত হয়েছে হিন্দু ধর্ম থেকে, এখন কোন একটা হিন্দু যদি মুসলমান হয়, ফর এক্সাম্পল আমি জিন্নার কথা বলি, জিন্না ছিল 2nd জেনারেশন অফ মুসলিম ফ্রম হিন্দু রিলিজিয়ন। এখন জিন্না তার পৈতৃক সূত্রে তার বাপ দাদা এবং পরদাদারা তো ছিল হিন্দু, এখন ধরেন ওখানে একটা মন্দির ছিল, এখন ওই মন্দিরটা জিন্না কনভার্ট করে মসজিদ বানায় ফেলাইছে। দর্শক বিন্দু আমার কথাটা মনোযোগ দিয়ে শোনেন, জিন্নার পরদাদা হিন্দু ছিল, ওখানে একটা মন্দির ছিল, কিন্তু জিন্নার দাদা যখন মুসলমান হয়েছে ওই মন্দির ভাঙ্গা ওখানে মসজিদ বানাইছে। তাহলে মসজিদটা অবৈধ হইল কিভাবে? কারণ ওই মন্দিরটা যাদের ছিল তারা তো মুসলমান হয়ে গেছে। এখন তারা যেখানেই যায় মসজিদের নিচেই শুধু তারা খুঁজে পায় কোথাকার মন্দির। কিন্তু একবারও কি চিন্তা করছে যে মন্দিরগুলো তারা আবিষ্কার করার চেষ্টা করছে, ওই মন্দিরের রক্ষক এবং প্রতিষ্ঠারা কনভার্ট করে মুসলমান হয়েছে, এই জন্য মন্দিরের আর অস্তিত্ব ওখানে থাকার কথা না। এই চিন্তাটা কি কেউ করছে? করে নাই, কারণ ওটা দরকার নাই। সনাতনীরা, এই রিয়াল সনাতন না, এরা ইস্কনিরা, ইস্কনিরা সনাতনীদেরকে অসম্মান করছে। ইস্কনিরা প্রকৃত হিন্দুদেরকে ডিপ্রাইভ করছে। আমার কথাটা যদি আপনারা একা একা চিন্তা করে দেখেন, জিন্নার পরদাদা হিন্দু ছিল, সে মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার পরে তার বাড়ির মন্দিরকে সে কনভার্ট করে মসজিদ বানাইছে। এখন কি মসজিদে আবার এই মোদির ঘরের হারামজাদা শুয়োর যাই ওই মসজিদ ভাঙ্গা আবার ওইটারে মন্দির বানাবে? এই কুত্তা বাচ্চাকে কে পারমিশন দিছে? কারণ ওখানে যারা মন্দির ছিল তারাই তো মুসলমান হয়ে গেছে। মজার কথা কি জানেন, এই 70 কোটি মানুষ যারা প্রতিদিন অর্ধ ভুকা বিছানায় যায়, সন্তানদের মুখে খাবার তুলে দিতে পারে না, তারা অসহায় হয়ে যায়, তখন তারা এই বিজেপিকে ভোট দিতে বাধ্য হয়। পাশাপাশি তারা অত্যাচার, মিথ্যাচারিতা সব মেনে নেয়। কেন মেনে নেয় জানেন? পেটে ক্ষুধা, ভুভুক্ষ সন্তান, ক্ষুধার্ত সন্তানরা তাদের চোখের সামনে। ঠিক বাংলাদেশে হাসিনা এই কাজটা করেছে। বিধবা ভাতা, বয়স্ক ভাতা, চুক্তিযোদ্ধা ভাতা এই কাজগুলো করেছে।
মোদির জন্য আবার আরেকটা খারাপ দিক, যুদ্ধে হারছে, দেশের লোকজনরা আর তাদেরকে বিশ্বাস করে না, আবার বাংলাদেশেও আওয়ামী লীগ নাই, খুব কষ্টে আছে মোদি, খুব কষ্টে, হাসিনাও এখন ওইখানে। তাহলে কষ্টটা আরো কি? আওয়ামী লীগের কার্যক্রম, আওয়ামী লীগ দল হিসাবে তাদেরকে কিন্তু নিষিদ্ধ করে নাই, আমি গেজেট দেখলাম, সবকিছু দেখলাম, তাদেরকে নিষিদ্ধ করে নাই, তাদের কার্যক্রম নিষিদ্ধ করছে যতক্ষণ পর্যন্ত গত 17 বছরে যত পাপ, যত অন্যায়, যত খুন, যত গুম, যত দুর্নীতি যা কিছু করেছে এর বিচার হওয়ার আগ পর্যন্ত তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে। নির্বাচন কমিশন তাদের নিবন্ধন স্থগিত করেছে। তাহলে ভারতের জন্য এগুলো খারাপ না? ভারত আজকের যদি পাকিস্তানের সাথে যুদ্ধ হেরেও যেত এবং বাংলাদেশে যদি হাসিনা ক্ষমতায় থাকতো, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো, মোদিকে দেখতেন হে হাসি দিয়া বাংলাদেশে ভিজিট করতে আসতো। ভারতের সেনাবাহিনীর প্রধান দ্বিবেদী হে হে করে হাসতে হাসতে ওয়াকারের কোলে বসার জন্য আসতো, ওয়াকার আবার হাতে ঘি মাখাইয়া বসে থাকতো জেনারেল দ্বিবেদীর পুটকিতে চুমা দেওয়ার জন্য। এখন এটা তো হয় না, একেবারে সমূলে ধরা খাইছে। ধরা খাওয়ার পরে তাদের অবস্থা একেবারে লেজে গুবরে। এই বছরটা ভারতের জন্য ভালো যাচ্ছে না রে ভাই। এর মধ্যে ডক্টর ইউনূস উনি আবার কোথা থেকে রে ভাই এই আমাদের পিতৃতুল্য, আমাদের ভালোবাসার পাত্র, শ্রদ্ধার পাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস কোথা থেকে নতুন নতুন বুদ্ধি বাইর করে রে ভাই। এই বুদ্ধি বাইর করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভারত যেমন বিষের মতো দেখে, বিএনপি তেমনি বিষ তো ভালো থাকে, হ্যামলকের মতো দেখে। বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেখলে মনে হয় তাদের 8 মাস প্রেগনেন্ট, তাদের বমি আইসাই থাকে। প্রেগনেন্ট কিসের প্রেগনেন্ট? ওই যে ভারতে গেছে, ওখানে ইসকনিরা তাদেরকে প্রেগনেন্ট বানায় দিছে। ওই এত বড় 8 মাসের প্রেগনেন্সি নিয়ে ইউনূসকে দেখলেই মনে হয় ও বমি আসে। আমাদের পিতৃতুল্য ডক্টর মোহাম্মদ ইউনূস আবার কি করেছে জানেন? ইউনূস স্যার নেপালের ডেপুটি স্পিকার ইন্দিরা রানী বাংলাদেশে আসছে। বাংলাদেশে আইসা উনি আবার এর সাথে দেখা করছে, ইন্দিরা রানা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করছে। দেখা করার পরে ডক্টর মোহাম্মদ ইউনূস কি করছে জানেন? ভারতের 7 রাজ্য সহ আঞ্চলিক অর্থনৈতিক কৌশলের আহ্বান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ, নেপাল, ভুটান এবং ভারতের 7টি উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের মধ্যে একটি সমন্বিত অর্থনৈতিক কৌশলের আহ্বান জানিয়েছেন। This is called diplomacy. This is called foreign policy. I dare BNP এই বালের 31 দফা গার্বেজের মধ্যে ফলাইয়ে দিয়া একটা পলিসি দেখান যেটা এফেক্টিভ এবং এক্সিকিউটেবল, যাতে বাংলাদেশের এক্সিস্টেন্স এইরকম একটা পলিসি আপনি উপস্থাপন করেন। বালের 31 দফা ছিঁড়ে ফেলে দেন। আপনাদের ওই 31 দফা টয়লেট পেপারের মতো। আমি যখন পেশাব করতে যাই ওই 31 দফার কাগজ খুঁজি। ডক্টর মোহাম্মদ ইউনূসের পলিসির দিকে তাকান, শিখেন। ইন্ডিয়ান সেন্ট্রাল গভর্নমেন্টের দিকে ডক্টর মোহাম্মদ ইউনূস তাকান নাই। এখন বলবেন ওই 7 রাজ্য কি কেন্দ্রীয় সরকারকে বাদ দিয়ে আসবে কি আসবে না, দ্যাটস নট দ্য ইস্যু। একটা স্বাধীন সার্বভৌম দেশ বাংলাদেশে বসে উনি নেপাল, ভুটান এবং ভারতের 7টি রাজ্যকে আহ্বান করছেন একটা সমন্বিত অর্থনৈতিক কৌশল যোগ দেওয়ার জন্য। চালাকিটা বুঝেছেন? স্মার্টনেসটা বুঝেছেন? বিএনপি এই চেটের বালের আকল বুদ্ধি আপনাদের আছে নাই। আপনারা হইছেন বান্দা। বান্দা বুঝেন?
এক মহিলারে বিয়ে করছেন, হ্যাঁ বাচ্চা কাচ্চা দিতে পারবে না, আপনার হয়েছে ওই বন্দা, আর পুরুষ হইলে আটকুরা। তারেক রহমান আটকুরা, আর আসছে কতগুলো আটকুরা, যাগো মাথায় খালি এই 31 দফার মতো বাল দফা বাইর হয়, যেটা শুধু টয়লেট পেপারের কাজে লাগে। দর্শকবৃন্দ, আমি কেন ইমোশনাল হয়ে কথাটা বলছি, ডক্টর মোহাম্মদ ইউনূসের পলিসিটার দিকে তাকান। এলন মাস্ক এবং আমেরিকান ইকোনমিস্ট এবং বিশ্বের ইউরোপিয়ান কান্ট্রিজের জার্নালিস্টরা তারা বলে যে ডক্টর মোহাম্মদ ইউনূস কত দূরদর্শী প্রজ্ঞাবান একজন মানুষ। উনি চায়না গিয়ে 7 সিস্টারের কথাটা উল্লেখ করছে, কই উনি অন্য সিস্টারকে কথা কয় না, 7 সিস্টার। ডক্টর মোহাম্মদ ইউনূস জানে কোন জায়গায় গুটিটা বসাতে হবে। উনি ডায়ালগটা থ্রো করেছে চায়না থেকে এবং পারপোজলি করেছে। আর বিএনপি বালের 31 দফা নুডুনুসা বাল নিয়ে বসে রয়েছে। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল পর রেলপাট, রক্ত জামার শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজে তোর গলায় বিশাল ধ্বংস নিশান, মুলুক প্রাচীর প্রাচীর ভেদি। কারা